শুরুতে একটা বক্তব্য শুনি, কার? মোহাম্মদ ইউনূসের। ইউনূস কি বলছে জানেন? ইউনূস বলছে প্রস্তুতি থাকতে, সেনাকে প্রস্তুতি থাকতে, যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে। এবারে এই যে প্রস্তুত যে থাকার কথা বলছে, প্রস্তুতি রাখার কথা বলছে, এর ফলে একটা কথা তাহলে তো কোথাও একটা কি প্রমাণ হয়েই যাচ্ছে যে তাহলে কি বাংলাদেশ একেবারে ভারতের সঙ্গে পাকিস্তানের হাত ধরে যুদ্ধে নামতে চলেছে। দেখুন, অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার, আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি, এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি। তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। তো আমরা যে বক্তব্যটা শুনছিলাম, এবং এই জায়গা থেকে আবারও চলে যাব বাংলাদেশি বিখ্যাত সাংবাদিক শরীফ শাহাবুদ্দিনের কাছে। শরীফ ভাই, আমাদের আলোচনা চলছে এবং এই যে বক্তব্যটা আমরা শুনলাম, যেখানে বলছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে, কিসের যুদ্ধ, কিসের প্রস্তুতি? বাংলাদেশ কোথায় আসছে ভারত এবং পাকিস্তানের মাঝখানে? আর কেনই বা তারা জোরপূর্বক ঢোকার চেষ্টা করছে? তাদের উদ্দেশ্য কি? দুইটা বিষয় আপনি লক্ষ্য করবেন, যে একটা হচ্ছে তার এই বক্তব্যটা একেবারে আনকল ফর। এই বক্তব্য শোনার জন্য তার সামনে যে অডিয়েন্স ছিল, সামরিক বাহিনীর লোকেরা, তারা কিন্তু প্রস্তুত ছিল না। তারা জানেও না যে ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের কি আসে, অথচ সে কিন্তু এটাকে প্রভোগ করছে। হি ইজ এ কনফার্ম লায়ার। সে বলছে যে বাংলাদেশের ইকোনমি ধ্বংস হয়ে গেছে। না, সে ক্ষমতা দখল করার আগে ইকোনমি ছিল পৃথিবীর উন্নয়ন রোল মডেল ছিল বাংলাদেশ। আর সে দখল করে এই মাত্র 9 মাসে 8 মাসের বা 9 মাসের ভিতরে সে মোটামুটি
দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, ইকোনমি শেষ, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট নাই, ব্যাংকের কোনো লোন পাওয়া যায় না, ইন্ডাস্ট্রি একেবারে বন্ধ, হাজার খানেক ইন্ডাস্ট্রি বন্ধ, যে তাণ্ডব লীলা হয়েছে উনি ক্ষমতায় আসার পরে, ইকোনমি একেবারে কলাপস করে গেছে, কিচ্ছু নেই। তো সে কথাগুলো না বলে হি ইজ এ কনফার্ম লায়ার, এটা আমি বলছি না, এটা সারা পৃথিবী জানে যে বাংলাদেশের সিচুয়েশন 5ই আগস্টের আগে কি ছিল আর এখন কি ছিল ইকোনমিক অবস্থা, ল এন্ড অর্ডার সিচুয়েশন আগে কি ছিল আর এখন কি আছে। এই এতদিন পরও তার মতো একটা নোবেল লরেট, সে যাই হোক সে নিজেই প্রমাণ দিচ্ছে যে সে কি নোবেল লরেট, সে নিজেই আসছে। তো যাই হোক, মেসেজ সে দিচ্ছে, পাকিস্তানকে মেসেজ দিচ্ছে যে পাকিস্তান তার কাছে চাইছে কিনা আমি জানি না, তারপরও সে পাকিস্তানকে মেসেজ দিচ্ছে আমরা কিন্তু আছি, লুলা পাক খান নিয়ে আমরা আপনার পিছনে আছি, এই একটা মেসেজ। আরেকটা হচ্ছে যে সে চাহে তার যে ভিতরে যে দুরভিসন্ধি, যে বাংলাদেশকে এই যুদ্ধের ভিতরে কোনোভাবে জড়াইতে পারলেই আর নির্বাচন বলতে পারবে একটা অজুহাত, যে নির্বাচন পরে এটা দেখা যাবে, এখন এই নির্বাচন নিয়ে কথা বলা এটা ঠিক হবে না, দেশ এখন খাতার মেয়ে হয়, এই কথা বলে দিই। তো এই একটা দুরভিসন্ধিমূলক সেই বক্তব্যটা সে ইচ্ছে করে দিছে, এই জন্য আমি এটাকে আনকল্ড ফর বললাম। তবে সে যে ইয়াতে খেলায় সে নামছে, তাকে একটা আমেরিকার যারা তাকে বসিয়েছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, তাদের একটা প্রচেষ্টা ছিল যে তাকে একটা সেফ এক্সিট দেওয়া, তাকে একটা ইজ্জতের সাথে মোটামুটি চলে যাওয়া, যে ঠিক আছে এই কাজ আমার না, আমাকে দিয়ে হবে না, তো আমি যাই, আপনারা আপনাদের দেশ দেখেন, এরকম একটা বিষয় নিয়ে ভারতীয় সরকার এবং আমেরিকান সরকার তাদের ইন্টেলিজেন্সের সাথে একটা বৈঠক সেপ্টেম্বরের দিকে হইল। তো সেটি নিয়েই ছিল, কিন্তু সে এর ভিতরে অনেকগুলো ফাউল গেম খেলছে। এই ফাউল গেম গুলোই হচ্ছে যেমন অ্যালেক্স সোরস ডেকে আনা, তার সাথে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা, তারপরে ওই ডেমোক্রেটদের ওই লাইনে যারা কাজ করতেছে তাদের দিয়ে বিভিন্ন ভাবে অজুহাত খোঁজা, যে কিভাবে কি করা যায়, এগুলো নিয়ে আর কি। তারপরে জাতিসংঘকে নিয়ে এসে এই যে কাজটা, জাতিসংঘের প্রধান, সেও তো ওর সাথে সাথে সে তো হয়ে গেল, যে সে একটা বোগাস দিয়ে গেল এখানে এসে, সে তো ওখানে জাস্ট করিডোর নেওয়ার জন্য আসছে, সে তো রোহিঙ্গাদের পাঠানোর জন্য আসে নাই। আর সে এই যে ইনুস যে কথাগুলো বলছে, এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে সে একটা ফ্রড, সে প্রয়োজনে যা তা কিছু বলে। তো যাই হোক, এখন যে ঘটনাটা ঘটছে, এই ঘটনায় তাকে যে একটা সেফ এক্সিট পাওয়ার কথা ছিল সেটা কিন্তু সে পাবে না। পৃথিবীতে সবচাইতে হিউমিলিয়েট হবে সে, একজন নোবেল লরেট, যে কিভাবে পাবলিকের দ্বারা হিউমিলিয়েশন হয় তা এটা দেখবেন।